হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সেভেসপোর্ট 20 নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা যে সিনেমাটি সম্পর্কে জানতে চলেছি, যে সেই সিনেমাটির নাম হচ্ছে স্মাইল। 2022-এ রিলিজকৃত একটা সিনেমা, এবং এই সিনেমা আমরা অলরেডি অনেক আগে এক্সপ্লেন করেছিলাম যখন এটা এসেছিল, কিন্তু আবার এক্সপ্লেন করার কারণ হচ্ছে এটার পার্ট 2 আমরা এক্সপ্লেন করব। তো এর জন্য পার্ট 1টাকে আবার তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য পার্ট 1টা আমরা এক্সপ্লেন করছি। তবে তারপর আমি মোটামুটি তোমাদেরকে নিশ্চিত করতে পারি, এখনো যদি তোমরা সিনেমাটা দেখো সে আগের মতোই মজা পাবে। তো যাই হোক, স্মাইল সিনেমা সম্পর্কে একটা ছোট্ট ইন্টারেস্টিং তথ্য দিই। সিনেমাটা নির্মিত হয়েছিল একেবারে স্বল্প বাজেটে, মাত্র 170 কোটি টাকা বাজেটে, কিন্তু এই সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল ভাই 2500 কোটি টাকা, এবং এটার IMDb রেট অনেক ভালো, 10-এর 6.5। মানে ওই সময় এই সিনেমাটিকে সবাই অনেক পছন্দ করেছিল। মানে এই সিনেমাটির যে স্টোরি টেলিং বা ফিল্মোগ্রাফি সবাই অনেক পছন্দ করেছিল। তো বাড়তি কোনো কথা না বলে ছোট্ট একটা ব্রেক দিয়ে চলো আমরা মূল ভিডিওতে যাই। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম, আর সিনেমার শুরুতেই আমাদের একজন মহিলার ডেড বডিকে দেখানো হয়, আর আমাদেরকে বলা হয় যে ওষুধের ওভারডোজের কারণে সে মারা যাচ্ছে। মানে ঘুমের ওষুধ বা যে কোনো ওষুধে বেশি খেয়ে ফেলেছিল, সেটার ওভারডোজে সে মারা যাচ্ছে। আর ওই মুহূর্তে আমরা তার সামনে তার মেয়ে রোজকে দাঁড়িয়ে থাকতে দেখি, এবং মায়ের এই দৃশ্য দেখে সে ভয়ে কান্না করছে। তো যাই হোক, রোজের মা রোজের সামনেই মারা যায়। আর এর প্রায় 25 বছর পরের দৃশ্য আমাদের দেখানো হয়, সেই ছোট্ট মেয়ে রোজ বর্তমানে একটা ডক্টর, এবং সে বর্তমানে মানসিক রোগে আক্রান্ত রোগীদেরকে সেবা করে। তো তার কাছে একজন রোগী আসে যার নাম হচ্ছে কার্ল, এবং ওর সবসময় মনে হয় যে ও খুব শীঘ্রই মারা যাবে, এবং বাকি সবাই খুব শীঘ্রই মারা যাবে। তো কার্লের ট্রিটমেন্ট করার পরে রোজের যে সিনিয়র ডক্টর, যার নাম হচ্ছে ডক্টর ডেসাই, মানে বুঝতেই পারছো অবশ্যই ইন্ডিয়ান হবে আর কি, সে তাকে ডাকে। আর আমরা এখানে ডক্টর ডেসাইয়ের কথায় জানতে পারি রোজ খুবই ভালো মনের একজন মানুষ, এবং এর সাথে খুব ভালো মানের একজন ডক্টরও, এবং সে অনেকবার ফ্রিতে অনেকের চিকিৎসাও করেছে, এবং একটানা কাজ করার কারণে তার ভেতরে ট্রেস আসতে পারে। এই কারণে ডক্টর ডেসাই আমাদের রোজকে বাসায় রেস্ট নেওয়ার জন্য বলছে, কারণ সে কালকে থেকে এ পর্যন্ত টানা ডিউটি করছে। তো যাই হোক, রোজ যখন যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলে, তখন ওর কাছে আর একটা কেস আসে, একটা মেয়ে আসে, আর এই কেসটি হ্যান্ডেল করার জন্য সে থেকে যায়। তো এই মেয়েটি এসে বলে গত সপ্তাহে ওর প্রফেসর ওর চোখের সামনে আত্মহত্যা করেছে, আর ওই ঘটনা ঘটার পরই তার পেছনে একটা শয়তানি এন্টিটি লেগে রয়েছে, এবং ওই শয়তানি এন্টিটিটা আলাদা আলাদা রূপ নিয়ে ওর কাছে আসে। কখনো ওর পরিচিত কারোর রূপ নিয়ে আসে, কখনো অপরিচিত কারোর রূপ নিয়ে আসে, কখনো কখনো তোর মৃত দাদার রূপও নিয়ে আসে। কিন্তু সবগুলো রূপে একটা কমন জিনিস থাকে, সেটা হচ্ছে ওই এন্টিটি বা শয়তানের চেহারায় ভয়ঙ্কর একটা রহস্যময় হাসি থাকে, এবং ওই সকল এন্টিটি বা ওই চেহারা আমাকে মারতে চায়। তো রোজ লরা নামের এই মেয়েটার কথা প্রথমে বিশ্বাস করে না, বাট লরা বলে প্লিজ আমাকে পাগল বলো না, একজন তো আমাকে বিশ্বাস করো। তো এটা বলে ও ছটফট করতে থাকে, এবং ওর ভাষ্য মতে সেই অ্যান্টিটি এখানে চলে এসেছে। তো রোজ তখনই করে কি ফোন করে ওর স্টাফদের ডাকে, কিন্তু এরপর যখন ও পেছনে ঘুরেও দেখতে পায় লরা দাঁড়িয়ে রয়েছে, এবং ওর চেহারাও সেই রহস্যময় হাসি, এবং হাতে কাচের টুকরা, এবং ওটার সাহায্য করে কি নগদ ওর মুখ এবং গলা কেটে ফেলে, এবং সেখানেই মারা যায়। এবং মরে যাওয়ার পর আমরা দেখতে পাই ওর মুখে সেই রহস্যময় হাসি রয়েছে। তো যাই হোক, এরপর ওই কেসের জিজ্ঞাসাবাদের জন্য সেখানে দুইজন পুলিশ অফিসার আসে, যার মধ্যে একজনের নাম ছিল জুয়েল, মানে ফর্সাটা, সে আর কি রোজের বয়ফ্রেন্ড ছিল এককালে। আর এরপর আমাদের আবার লরার ডেড বডি দেখানো হয়, যার কাপড়ের ওপর দিয়েও রক্তের একটা স্মাইল সাইন বা হাসির সাইন হয়ে গিয়েছে। তো যাই হোক, এরপর রোজ করিকর বাসায় যায়, আর সেখানে ওর প্রিয় বিড়ালকে দেখে। আর তারপর রাতের বেলা রোজ যখন ওয়াইন পান করছিল, মানে নর্মালি ওরা রাতে ওয়াইন টোয়াইন খেয়ে ঘুমায় আর কি, তখনই ঘরের এক সাইডেও লরার ভূতকে দেখতে পায়, মানে যে মেয়েটা একটু আগে মারা গেছে, এবং ও স্মাইল করছিল। তো রোজ তো ভয় পেয়ে যায়, বাট তখন ও ট্রেভরের কণ্ঠ শুনে, এবং ট্রেভরের কণ্ঠ শুনে ওর হাত থেকে গ্লাস পড়ে যায়, মানে ওর বাগদত্তা আর কি, যাকে ও বয়ফ্রেন্ড আর কি। তো ট্রেভর করে কি কাঁচের টুকরাগুলো পরিষ্কার করে, আর তারপর ওরা দুজন করে কি রোজের যে ছোট বোন হোলি আর তার বয়ফ্রেন্ড গ্রেগের সাথে ডিনার করতে যায়। বাট ওই সময় রোজ আনমনা ছিল, এবং তার নজর অন্যদিকে ছিল। আর এরপর হোলি করে কি ওদের দুজনকে তাদের ছেলে জ্যাকসনের বার্থডে পার্টির জন্য ইনভাইটেশন করে, কিন্তু রোজ তো আগে থেকেই ডাবল শিফটের কাজ করে, মানে অনেক বেশি কাজ করে, তো এই জন্য হয়তো আসতে পারবে না, বাট হোলি রিকোয়েস্ট করে তুমি কিন্তু অবশ্যই আসবে। তো যাই হোক, হোলি এখানে রোজকে আরেকটা কারণে ডেকেছে, সেটা হচ্ছে ওরা পৈতৃক সম্পত্তি হিসেবে একটা বাড়ি পেয়েছে, বাবা মায়ের কাছ থেকে একটা বাড়ি পেয়েছিল। তো হোলি তার ভাগের অংশটুকু বিক্রি করতে চায়, মানে ওই বাড়িটা এমনিতেই খালি পড়ে রয়েছে, মাটিটা এমনি খালি পড়ে রয়েছে, ওটা যদি বিক্রি করে দেয় কিছু টাকা আসলো। বাট রোজ ওই বাড়ি বিক্রি করার ব্যাপারে পরিষ্কার মানা করে দেয়। রোজ বলে ওটা আমার মা বাবার লাস্ট চিহ্ন, ওটা তো বিক্রি করার প্রশ্নই আসে না। তো এ কারণে দুই বোনের মধ্যে একটু লড়াইও হয়। তো এরপরের দিন রোজ যখন হসপিটালে যায়, সেখানে আমরা দেখতে পাই জুয়েল এসেছে, মানে ওর এক্স বয়ফ্রেন্ড, মানে কোন একটা সুতায় রোজের খোঁজ নিতে এসেছে। মানে এটা হয়ে থাকে, পুরুষের মন তো অনেক বড়, ওরা কোনো সময় ওদের এক্স কে ভুলে না আর কি। রোজ ওর সাথে ঠিকঠাক মতো জবাব দেয় না, এবং সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে, কারণ এখনো জুয়েলকে আর ভালোবাসে না, বাড়তি প্রশ্রয়
দিতে চায় না। তো যাই হোক এরপর রোজ করে কি, লরা নামের যে মেয়েটা মারা গেল না, ওর যে প্রফেসর যে ওর সামনে মারা গিয়েছিল তার ব্যাপারে রিসার্চ করতে শুরু করে এবং রিসার্চ করে ও বের করে যে প্রফেসরের মৃত্যুর সময় ওই প্রফেসরের মুখেও একটা স্মাইল ছিল, ঠিক যেমনটা লরার মুখে ছিল। আর তখন ওর কাছে ওর বোন হোলির কল আসে এবং গতকালের ঝগড়া হয়েছে মায়ের জমি বিক্রি করা নিয়ে, এটা নিয়ে একে অপরের কাছে ক্ষমা চায়। কিন্তু রোজ কথায় কথায় নোটিস করে কেউ নিচ থেকে ওকে দেখছে, তবে এটাকে সে গুরুত্ব দেয় না। আর এরপর রোজ যখন নিজের রুমে ফিরে আসে তখন ও কালকের মতো লরার স্মাইল দেখতে পায় আর লরা ওকে বলে তুমি মরবে। তো এটা দেখে রোজ ভয়ে চিৎকার করে এবং ভয় পেয়ে রোজ করে কি হেল্প লাইনে কল করে। তো যাই হোক এরপর রোজ যখন ভিজিটিং এ বের হয় মানে রোগীদের দেখবে, তখনও কার্ল নামের সেই রোগীকে লরার মতো স্মাইল করতে দেখে এবং কার্ল নামের ওই রোগী রোজকে বলে তুমি মরবে। আর এটা দেখে রোজ তো ভয় চিৎকার করে এবং ভয় পেয়ে রোজ করে কি হেল্প লাইনকে ডাকে, বাট সবাই সে দেখে কার্ল তো ঘুমাচ্ছে। তো এর মানে রোজ এই মাত্র যেটা দেখেছে সেটা ওর ভ্রম ছিল, হ্যালোসিনেশন ছিল। এবং রোজকে এরকম অদ্ভুত ব্যবহার করতে দেখে ওর কলিগরা বিরক্ত হয়ে যায়। তো যাই হোক ওর এরকম অদ্ভুত ব্যবহার দেখে দিশাই একটু বিরক্ত হয় এবং রোজকে 1 সপ্তাহের ছুটি দিয়ে দেয় যাতে রোজ রেস্ট নিতে পারে। তো কি আর করা, রোজ করে কি হসপিটাল থেকে বের হয়ে একটা ডিসপেন্সারি শপে যায় এবং সেখানে গিয়ে ওর ভাগিনা জ্যাকসনের জন্য একটা গিফট কিনে, ট্রয় কিনে। আর তারপর বাসায় চলে আসে। আর তারপর রোজ যখন ওই গিফটটা প্যাক করছিল তখনই ওর বয়ফ্রেন্ড ট্রেভরের মেসেজ আসে যেখানে লেখা ছিল আজকে ওর আসতে দেরি হবে, তো তুমি একাই তোমার ভাগিনার জন্মদিনে যেও। তো বরাবরের মতো রোজ যখন বসে বসে ওয়াইন খাচ্ছিল, ওয়াইন তো অবশ্যই মদ এক ধরনের, তখনই হঠাৎ করে বাসার সিকিউরিটি অ্যালার্ম বাজতে শুরু করে। তো তখনও বাসার মেইন ডোরটা চেক করে দেখতে পায় মেইন ডোর তো আটকানো, কিন্তু এরপরে দেখে বাসার পেছনে যে দরজা সেটা খোলা। আর তারপরে সিকিউরিটি কোম্পানি থেকে কল আসে ওর কাছে যে কেন অ্যালার্ম বেজেছে, আপনি ঠিক আছেন কিনা। তো রোজ তখন বলে হ্যাঁ আমি তো ঠিক আছি। তো সিকিউরিটি কোম্পানি বলে আপনি কি একাই বাসায়? রোজ বলে হ্যাঁ আমি একাই। বাট ওই সিকিউরিটি কোম্পানি থেকে তখন বলে না বাসায় তো আপনি একা না, একটু পেছনে ঘুরে দেখুন। তো এই কথা শুনে রোজের অবস্থা খারাপ হয়ে যায়। আর ও যখন পিছিয়ে ঘুরতে যাবে তখন আরেকটা কল আসে এবং এটা সত্যি সত্যি সিকিউরিটি কোম্পানি থেকে এসেছে এবং আগের যে কলটা ছিল সেটার হ্যালুসিনেশন ছিল। তো এরপরের দৃশ্যে আমরা দেখি রোজের বাসায় পুলিশ এসেছে, বাড়ি তন্ন করে খুঁজেও কাউকে পাওয়া যায়নি। আবার ততক্ষণে ট্রেভরও চলে এসেছে এবং রোজের এরকম পাগলামি ব্যবহার দেখে সে নিজেও চিন্তিত হয়ে যায় যে রোজ এগুলো কি করছে। আর ওই রাতেই রোজ একটা বাজে স্বপ্ন দেখে যেখানে ওর মৃত মাকে দেখতে পায় আর এটা দেখে ও তো ভয় পেয়ে যায়। আর তারপর মাঝরাতে উঠেও করে ওর পেশেন্ট লরা মানে যে ওর সামনে মারা গিয়েছিল তার রেকর্ডিং শুনতে থাকে। তো এই রেকর্ডিং যখন ও ভালো করে শুনছিল তখনই ওর মায়ের আত্মা এসে ওকে ভয় দেখায় এবং এরপর ও ভয় করে কি হাতে চাকু নিয়ে নেওয়ার মায়ের আত্মা দেখে। বাট তখন ওর বয়ফ্রেন্ড রুম থেকে বাইরে আসে এবং ওর হাতে চাকু দেখে ওর বয়ফ্রেন্ড ভয় পেয়ে যায় এবং ভাবে আমার গার্লফ্রেন্ড তো মনে হয় পাগল হয়ে গিয়েছে। আর এর পরের সিনে আমরা দেখি রোজ মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর মেডিলিনের কাছে গিয়েছে এবং তাকে সব খুলে বলে। তো মেডিলিন তখন করে কি রোজকে কিছু ওষুধ দেয় যাতে করে ও যেসব উল্টাপাল্টা জিনিস দেখে ব্রেনের সমস্যার জন্য সেগুলো যাতে না দেখে এবং ওই মনোরোগ বিশেষজ্ঞ মেডিলিনকে সব খুলে বলে। তো রোজ এখানে চাচ্ছিল মেডিলিন যাতে ওকে কোনো ওষুধ দেয় যাতে ওর ব্রেনে সব উল্টাপাল্টা জিনিস আর না দেখায়, কিন্তু মেডিলিন ওকে কোনো ওষুধ দেয় না, বলে যে তোমার অনেক রেস্ট দরকার, তুমি অনেক বেশি কাজ করো। তো ওখান থেকে রোজ করে সরাসরি ওর ভাগিনার বার্থডে পার্টিতে যায়, কারণ খালি বাসায় একা থাকার চেয়ে ও বার্থডে পার্টিতে গিয়ে সবার সাথে সময় কাটানো ভালো। তো বার্থডে সেলিব্রেশনের পরে ওর ভাগিনা মানে বোনের ছেলে যখন গিফট খুলছিল সবার, তারপর যখন রোজের গিফটের বেলা আসে ওই গিফটটা যখন বলে তখন তো জ্যাকসন পুরো ভয় পেয়ে যায়, কারণ দেখা যায় ওটার ভেতরে রোজের মৃত বিড়াল রয়েছে, মানে মরা বিড়াল প্যাকেট করে নিয়ে এসেছে। তো এই বিড়াল দেখে তো সবাই প্যানিক করতে শুরু করে এবং এটার দোষ সবাই রোজকে দেয়। আর রোজ যখন তার প্রিয় বিড়ালের অবস্থা দেখে ও তো মনে করো ভেঙে পড়ে। আবার একটা মেয়ে তখন রোজের দিকে ঠিক ওই রকম ভাবে স্মাইল করে আর এই দৃশ্য দেখে রোজ ভয় পেয়ে যায় এবং পেছনের দিকে যখন যেতে লাগে তখন একটা কাচের টেবিলের উপর পড়ে এবং ওখানে পড়ে গিয়ে রোজ ভালো মতোই মনে করো যে আহত হয় আর তারপরে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো হসপিটালে আসে ডেসাই এবং রোজকে বলে তোমার ভালো একটা চিকিৎসা দরকার। আর ওই দিকে আমরা দেখি ওর ছোট বোন তো পার্টিতে হওয়া ঘটনা নিয়ে রোজের সাথে ঝগড়া করে, কিন্তু ট্রেভর মানে ওর বয়ফ্রেন্ড তখন রোজকে বাসায় নিয়ে আসে আর তখন রোজও ট্রেভরকে বোঝানোর চেষ্টা করে যে দেখো আমার সাথে যেটা হচ্ছে এটা কোনো নর্মাল বিষয় না, এটা কোনো ডক্টরের বিষয় না, আমার পেছনে একটা শয়তান লেগেছে এবং লরাকেও ওই রকমই একটা শয়তান মেরেছিল মানে আমার পেশেন্টকে। কিন্তু এই কথায় তো আর কেউ বিশ্বাস করবে না, ওর বয়ফ্রেন্ড মোটেও বিশ্বাস করে না, ওর কাছে মনে হয় যে রোজের মাথায় সমস্যা হয়েছে এবং সেম এই ধরনের সমস্যাটা রোজের মায়েরও ছিল আর এই কারণে ছোটবেলাতে রোজের মাও মারা গিয়েছে। তো রোজ আরো বেশি কষ্ট পায় আর তারপর রোজ ঘুমানোর আগে লরা এবং প্রফেসর গ্যাব্রিয়েলের ব্যাপারে আরো বেশি রিসার্চ করে আর এরপরও দেখতে দেখতে সেখানে ঘুমিয়ে পড়ে আর তখনও আবারও নিজের মায়ের আত্মাকে দেখতে পায়। তো যাই হোক পরের দিন সকালে রোজ করে কি সেই প্রফেসর গ্যাব্রিয়েলের বাড়িতে তার ওয়াইফ ভিক্টোরিয়ার সাথে দেখা করতে যায়। তো গ্যাব্রিয়েলের ওয়াইফ তাকে বলে গ্যাব্রিয়েল সুইসাইড করার আগেও ঠিক এরকমই স্মাইল করতে থাকা অনেক ভূত দেখতে পেত এবং গ্যাব্রিয়েল এগুলোর অনেক ছবি এঁকেছিল। আর তখন রোজ জিজ্ঞাসা করে কবে থেকে এরকম হয়েছিল প্রফেসরের সাথে। তো প্রফেসর ওয়াইফ তখন বলে সে একটা ইভেন্টে গিয়েছিল আর তখন ঠিক তার সামনে এরকম একটা মহিলা এসে সুইসাইড করে মানে হাসি দিয়ে সুইসাইড করে আর এভাবেই মনে হয় ওই এন্ট্রিটা প্রফেসরের উপর ভর করেছিল। আর তারপর প্রফেসর যেহেতু লরার সামনে সুইসাইড করেছিল তারপর ওটা লরাকে ধরেছে, আবার তারপর যখন লরা গিয়ে তোমার সাথে সুইসাইড করেছে তার মানে এটা এখন তোমাকে ধরেছে। তো রোজ তখন জিজ্ঞাসা করে আচ্ছা প্রফেসরের সামনে যে মহিলাটি মরেছিল সে কে ছিল, আমি যদি এটা বের করতে পারি তাহলে হয়তো আমি বেঁচে যাবো। বাট এই ঝামেলায় প্রফেসরের বউ তো পড়তে চায় না, কে মরণকে ভয় না পায়। তো উল্টো ভিক্টোরিয়া মানে ওই প্রফেসরের বউ ওকে বাড়ি থেকে বের করে দেয়, কিন্তু আমাদের রোজের তো ওই মহিলার খোঁজ বের করতেই হবে মানে যে প্রফেসরের সামনে প্রথম সুইসাইড করেছিল। তো এই তথ্যটা বের করার জন্য রোজ করে
রেখে ওর এক্স বয়ফ্রেন্ড জুয়েলের বাসায় যায়। মানে সিরিয়াসলি চিন্তা করো, যখন ওর বয়ফ্রেন্ডের একটু মনে চাইছে কথা বলবে তখন কথা বলতে দেয় নাই, কিন্তু এখন ওর দরকার আবার বয়ফ্রেন্ডের কাছে গেছে। সিরিয়াসলি পুলারা মন থেকে ভালোবাসে, আবেগ বেশি। তো যাই হোক, জুয়েল কিন্তু একজন FBI এজেন্ট, তোর কাছে পুলিশের অনেক তথ্য রয়েছে। তো জুয়েলও সাহায্য করতে রাজি হয়ে যায়। আর এরপর জুয়েল রিসার্চ করে জানতে পারে প্রফেসরের সামনে যে মারা গিয়েছিল তার নাম ছিল হচ্ছে অ্যাঞ্জেলা। আর তারপর ওরা অ্যাঞ্জেলার একটা CCTV ফুটেজ চেক করে এবং ওখানে দেখতে পায় অ্যাঞ্জেলা যখন একদিন গাড়িতে পেট্রোল ভরছিল তখন ওর সামনে একটা লোক এসে ওই রকম বিশ্রীভাবে হাসে এবং তারপর সুইসাইড করে। তো এর মানে অ্যাঞ্জেলা ফার্স্ট ভিকটিম, ওরা একজন ছিল এবং এটা একটা চেইনের মতো চলছে। তো এই সমস্ত ইনফরমেশন নিয়ে রোজ করিকোর বয়ফ্রেন্ডকে জানাতে বাসায় যায়, কিন্তু বাসায় গিয়ে দেখে ট্রেভর মানে ওর বয়ফ্রেন্ড তো বর্তমানে ওই মনোরোগ বিশেষজ্ঞ মেডিলিনের সাথে বসে রয়েছে। কারণ ওর বয়ফ্রেন্ডের মনে হচ্ছে রোজ পাগল হয়ে গিয়েছে, ওর সাথে থাকা রিস্কি হবে না কি করা যায় ব্যাপারে কথা বলছে। তবে রোজের পিছনে রোজকে নিয়ে এরকম আলোচনা দেখে রোজের অনেক খারাপ লাগে যে এই সময় ওর বয়ফ্রেন্ড ওকে সঙ্গ না দিয়ে উল্টো সন্দেহ করছে। তো রাগ করে এখান থেকে চলে যায় এবং সোজা যায় হচ্ছে ওর বোনের কাছে এবং বোনকে বলে যে বোন এই সমস্যার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, কিন্তু ওর বোন ওকে বিশ্বাস করে না, উল্টো ওকে পাগল বলে বাড়ি থেকে বের করে দেয়। আর এখানে উল্লেখ ওর বোন কিন্তু আগে থেকে স্বার্থপর। ছোটবেলায় যখন ওর মা অসুস্থ হয়েছিল তখনই কিন্তু ওর বোন বাড়ি থেকে কোনো কিছু না বলে চলে গিয়েছিল এবং রোজ একা তখন বাড়িতে থাকতো ওর মায়ের সাথে। তো যাই হোক, এরপর রোজ যখন মনের দুঃখে বের হয়ে গাড়িতে গিয়ে বসে তখন ওর বোনও বাসা থেকে বের হয়ে গাড়ির সামনে আসে এবং এরপর মাথা উল্টো করে মনে করো মাথা খুলে পড়েছে এরকম ভাবে ভয়ঙ্কর একটা হাসি দেয়। আর এই দৃশ্য দেখে রোজ সহ আমরা ভয় পেয়ে যাই। তো যাই হোক, ওই রাতে জুয়েল রোজকে ফোন করে এবং বলে আমি রিসার্চ করে এরকম 20টা স্মাইল ফেস কেস পেয়েছি, মানে 20টা মার্ডারের খোঁজ পেয়েছি, সবগুলোর প্যাটার্ন একই ছিল। মানে এই কেসে একজন যদি মরে যার সামনে মরবে মানে যে সাক্ষী হবে সে আবার পরে গিয়ে মরবে। তো এই 20 জনের মধ্যে এই পর্যন্ত 19 জন মারা গিয়েছিল, কিন্তু একজন যে কোনো ভাবে বেঁচে গিয়েছে আর তার নাম হচ্ছে রবার্ট। আর সে একজন আইনজীবী ছিল বা উকিল ছিল। তবে রবার্ট এই প্যাটার্ন থেকে যেভাবে বেরিয়েছে সে নিজের জীবন দেয়নি, বরং অন্য একজনকে মেরে ফেলেছিল। আর যাকে মেরেছিল ওই সময় যে সাক্ষী ছিল তার উপর গিয়ে শয়তানটা পরে ভর করেছিল। তো এই খবর পেয়ে পরের দিনই রোজ করে কি সেই জেলখানায় যায়, মানে রবার্টের সাথে সরাসরি কথা বলবে। তো ওখানে গিয়ে রোজ মিথ্যা বলে যে তার ফ্রেন্ডের উপর হয়তো কোনো একটা শয়তান ভর করেছে বা এরকম জিনিস সে দেখছে, তো এটা থেকে বাঁচার জন্য কি করা যায়। তো রবার্ট তখন বলে যদি তোমার ফ্রেন্ড সত্যি এরকম কিছু দেখে থাকে ওকে আর বাঁচাতে পারবে না, একটা উপায় রয়েছে, তোমার ফ্রেন্ডের আরেকজনকে মার্ডার করতে হবে, তবে ওই সময়ে একটা সাক্ষী থাকতে হবে যাতে তোমার মার্ডারটা একটা মার্ডারের উপর তুমি ট্রান্সফার করলে এবং পরবর্তী যার উপর ওই শয়তানটা ভর করবে এরকম একটা লোকও রাখতে হবে, মানে কোনো সাক্ষী রেখে একজনকে খুন করতে হবে, তাহলেই তোমার বন্ধুর উপর থেকে ওই শয়তানটা ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু রোজ এটা শুনে বলে না আমি কোনোভাবে কাউকে খুন করতে পারবো না। তো রবার্ট তখন এটা শুনে বুঝতে পারে যে রোজ নিজেই ওই শয়তানে আক্রান্ত এবং ভয়ে চিৎকার করতে থাকে, কারণ রোজ যদি এখন কোনো রকমে ওর সামনে স্মাইল করে সুইসাইড করে তাহলে ওই শয়তানটা আবার ওর উপর আসবে, যেটা ও চায় না। তো ও চিৎকার শুরু করে, কিন্তু পুলিশ তো আর কিছু বুঝতে পারে না, ওকে ভেতরে নিয়ে যায় আর রোজ এখান থেকে চলে যায়। আর তারপর জুয়েলকে জিজ্ঞাসা করে ভেতরে কি হয়েছিল, কোনো তথ্য পেয়েছো? রোজ তখন ওকে বিস্তারিত কিছু বলে না। তো এরপরে রোজ বাসায় গিয়ে আবার এটা নিয়ে রিসার্চ শুরু করে আর তখন ওর কাছে মেডেলিন আসে। আর মেডেলিন মূলত শিওর হতে এসেছে যে এই রোজ এখন নিজের জন্য বিপজ্জনক বা অন্যের জন্য বিপজ্জনক কিনা, মানে পাগল হয়েছে কিনা। বাট তখনই রোজের ফোনে মেডেলিনের কল আসে। তো রোজ তো পুরো শক যে আমার সামনে যদি মনোরোগ বিশেষজ্ঞ মেডেলিন থাকে তাহলে আমার চোখের সামনেরটাকে। তো আসলে রোজের সামনে বর্তমানে যেটা রয়েছে এটা মেডেলিন নয়, এটাই মূলত সেই শয়তান বা এন্টিটি। তো রোজ মারাত্মক ভয়ে পেয়ে যায়, তবে এই এন্টিটিটা রোজকে মারে না, কারণ এই মুহূর্তে দ্বিতীয় কোনো মানুষ ছিল না যে রোজ মারা গেলে তার উপরে ওই শয়তানটা আবার ভর করবে। তো এরপর আমরা আবার রোজকে দেখি যার হাতে চাকু ছিল। তো রোজ সেই চাকুটা পকেটে লুকিয়ে ফেলে এবং হসপিটালে যায়, সোজা কার্লের রুমে, মানে কার্লকে মারবে। তো কার্ল তো ওকে দেখে ভয় পেয়ে যায়, জোরে জোরে চিৎকার করে থাকে প্লিজ আমাকে মেরো না। তো কার্লের আওয়াজ শুনে ডেসায় চলে আসে। তো এটাই ছিল রোজের জন্য সবচেয়ে পারফেক্ট টাইম, কারণ এখানে একজনকে মার্ডার করতে পারছে আবার একটা সাক্ষীও রয়েছে, মানে কার্ল মারা যাবে আর ডেসের উপর ভূত চলে যাবে আর ও বেঁচে যাবে মাঝখান থেকে। তো এই কথা ভেবে রোজ করে কি কার্লের বুকে চাকু ঢুকিয়ে দেয়, কিন্তু তখনই দেখা যায় এটা একটা স্বপ্ন ছিল। তো এই ভীষণটা দেখে রোজ করে কি গাড়িতেই কান্না করতে থাকে, কারণ সে নিজের জীবন বাঁচাতে অন্য কারো জীবন নিতে পারবে না। কিন্তু তখন সেখানে ডেসায় চলে আসে এবং ডেসাওকে বলে দেখো আমি বুঝতে পারছি তোমার মানসিক অবস্থা অনেক খারাপ, তোমার এখন নিজেকে একা একা সময় দেওয়া উচিত। কিন্তু এই কথা শুনে রোজের কাছে মনে হয় একা একা সময় দেওয়া উচিত মানে তার মানে আমি যদি একা একা জীবন নিয়ে নেই যেখানে আশেপাশে কেউ নেই, মানে আমি যদি নিজে নিজে সুইসাইড করি তাহলে ওই এন্টিটি আমার ভেতরেই খতম হয়ে যাবে এবং কাউকে আর জ্বালাবে না, আমাকেও কাউকে খুন করতে হবে না। বাট তখনই রোজ ডেসাইয়ের জায়গায় কালকে দেখতে পায় এবং কালের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে এবং রোজ এটা দেখে ভয় পায় এবং পাগলের মতো গাড়ি ঘোরাতে লাগে। বাট ডেসাই তখন ওকে থামতে বলে এবং দেখতে পায় যে রোজের গাড়িতে চাকু। তো ডেসাই মনে করে রোজ কাউকে মারতে যাচ্ছে, তো এই জন্য ওকে আটকানোর চেষ্টা করে, কিন্তু রোজ থামে না। তো ওই গাড়ি নিয়ে রোজ চলে যায় আর তখন রোজের কাছে জুয়েলের কল আসে। তো জুয়েলকে তখন রোজ বলে আমি এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে কোনো রকম সাক্ষী থাকবে না, ওই জায়গায় আমি সুইসাইড করবো এবং ওই এন্টিটি সারা জীবনের জন্য ওখানেই খতম হয়ে যাবে। তো এরপর রোজ যায় হচ্ছে শুনশান ওর মায়ের বাসায়, আর রোজের মায়ের বাসাটা খালি থাকে, পুরো অন্ধকার একটা বাসা, চারদিকে ধুলো জমে রয়েছে এবং অনেক বছর ধরে রুমগুলো বন্ধ। তো রোজ যখন ওই বাড়িতে যায় তখন ওর মায়ের রুম থেকে কিছু আওয়াজ শুনতে পায় আর এরপর ও মায়ের রুমের দিকে এগোয়। আর এখানে আমরা দেখি রোজ ওর মাকে দেখছিল যখন ওর মা জীবিত ছিল, মানে ওর মা ওষুধের ওভারডোজের কারণে যখন খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, মানে এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল সে বিছানা থেকে উঠতে পারছিল না। আর ওই মুহূর্তে সে রোজের কাছে সাহায্য চেয়েছিল, মোবাইলটা চেয়েছিল যাতে কল করে সাহায্য চাইতে পারে, কিন্তু রোজ ওর
মাকে দেখে এত বেশি ভয় পেয়েছিল যে ওই অবস্থায় রেখে চলে গিয়েছিল, যেটার অনুশোচনা আজও আর এখনো হয়। তো যাই হোক, এখন রাত হয়ে গিয়েছে আর রোজ করে মায়ের রুমে যায় এবং দেখতে পায় ওর মা ওকে বলছে, তুই আমাকে তখন সাহায্য করিসনি, তুই আমাকে মারা যাওয়ার জন্য সেখানেই ফেলে গিয়েছিলি। তো রোজ তখন বলে, তুমি তো ছোটবেলা থেকে আমাদের খালি মারতে, এই কারণে তোমাকে ভয় পেতাম আমরা সবসময়, এবং ছোটবেলায় তোমাকে আমি মনস্টারে বলতাম। আর তখনই ওর মা সত্যি সত্যি মনস্টার হয়ে যায় এবং রোজের উপর অ্যাটাক করে। আর রোজকে বলে, তুই তোর ব্রেন থেকে বেরোতে পারবি না, তুই তোর চিন্তা শক্তি থেকে বেরোতে পারবি না। তো তখনই রোজ বুঝতে পারে যে সবকিছু ওর ব্রেনের খেলা, ওর ব্রেন ওকে আবল তাবল দেখাচ্ছে। আর তারপরে ও রোজ করে ওই ক্রিয়েচারের হাত ভেঙে দেয় এবং লাইটার নিয়ে ক্রিয়েচারকে জ্বালিয়ে দেয় এবং তারপর পুরো বাড়িটাই জ্বালিয়ে দেয়। মানে ফাইনালি হয়তো ওই ক্রিয়েচারকে শেষ করে দিয়েছে। আর তারপর রোজ যায় হচ্ছে জুয়েলের বাসায় এবং জুয়েলের কাছে সব খুলে বলে এবং সবকিছুর জন্য ক্ষমা চায় এবং জুয়েলকে বলে, প্লিজ তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না, কারণ এই বিপদে একমাত্র তুমি আমার পাশে ছিলে। আর জুয়েলে বলে, না আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আর এসব বলে জুয়েলও স্মাইল করতে থাকে, সেই ভয়ঙ্কর স্মাইল। এর মানে হচ্ছে ওই এন্টিটি বর্তমানে জুয়েলের ভেতর রয়েছে বা জুয়েলের রূপ নিয়েছে, মানে এখন ওই এন্টিটি মারা যায়নি। তো যাই হোক, এরপর রোজ করে কি জুয়েলের বাসা থেকে বের হয় এবং দেখতে পায় যে সে এখনো তো ওর মায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। তার মানে এতক্ষণ যা হয়েছে সব হ্যালুসিনেশন। আর তখন এখানে আসল জুয়েল গাড়ি নিয়ে চলে আসে, কিন্তু রোজ তখন ওই আসল জুয়েলকে এন্টিটি মনে করে এবং আবার ওর মায়ের ঘরের ভেতরে ঢোকে এবং দরজা লক করে দেয়। বাট তখন ওই এন্টিটিটা ফিরে আসে এবং এইবার এন্টিটি তার আসল চেহারা নিয়ে আসে, খুবই ভয়ঙ্কর চেহারা। এবং এই এন্টিটির খালি মুখই অনেকগুলো মুখ এবং প্রত্যেকটা মুখই ভয়ঙ্কর ভাবে মনে করে হাসছে। এবং তারপর আমরা দেখতে পাই এন্টিটি এসে রোজকে ধরে এবং তারপর গাল দিয়ে রোজের ভেতরে ঢুকে যায়। আর ততক্ষণে জুয়েলও গেট ভেঙে ভেতরে চলে আসে। আর তারপর জুয়েল দেখতে পায় যে রোজ নিজের গায়ে পেট্রোল ঢেলে সুইসাইড করার চেষ্টা করছে। আর তারপর নিজের গায়ে আগুন জ্বালিয়ে দিয়ে ও মারা যায় এবং এই কাজটা করে কার সামনে? ওর প্রেমিক জুয়েলের সামনে। তো বুঝতেই পারছো রোজ মারা গিয়েছে, কিন্তু ওই শয়তানি অভিশাপ এখন জুয়েলের উপর চলে এসেছে। তো জুয়েল কি বাঁচবে বা জুয়েলের সাথে কি হবে, এটা জানতে আমাদের এই সিনেমার পার্ট 2 দেখতে হবে। তো যাই হোক, সিনেমাটা এভারেজ ছিল, হামুরি যে অনেক ভয়ঙ্কর কাহিনী অনেক যে এরকম কিছু না। তবে তারপর ওই সিনেমাটা সবাই অনেক পছন্দ করেছিল। তবে যতদূর শুনেছি আমি, এটার যে পার্ট 2 এসেছে সেটা নাকি আরো বেশি আলোচনা এসেছে। তো এই জন্য খুব শীঘ্রই এটার পার্ট 2 আমরা দেখবো। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি আজকের মতো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি নতুন কোনো সিনেমা আনার সাজেশন থাকে সেটা কমেন্টে জানিয়ে দিও। আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।